স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী ক্লাস 12-এর একেবারে প্রথমের চ্যাপ্টার। এই চ্যাপ্টারেই আধানের স্থির থাকা অবস্থায় বিভিন্ন ঘটনার ব্যাখ্যা করা হয়। প্রথমত, তড়িৎ আধান কি? যে ধর্মের জন্য তড়িৎ বল সৃষ্টি হয় তাকে তড়িৎ আধান বলা হয়। খুব বেসিক প্রপার্টি তড়িৎ আধান, একটা পদার্থের বেসিক প্রপার্টি। তড়িৎ আধান তড়িৎ বল সৃষ্টি করতে পারে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী ভর যে ভূমিকা নেয়, তড়িৎ বলের ক্ষেত্রে আধান একই ভূমিকা নেয়। তবে মহাকর্ষ বল একই ধরনের হয়, শুধুমাত্র আকর্ষণ ধরনের, কিন্তু তড়িৎ বল আকর্ষণ বিকর্ষণ দুই ধরনের হতে পারে। এছাড়া মহাকর্ষ বলের তুলনায় তড়িৎ বল অনেক গুণ বেশি শক্তিশালী হয়, প্রায় 10⁻36 টাইমস শক্তিশালী হয়। এটা বিশাল বড় একটা সংখ্যা। তার মানে মহাকর্ষ বলের তুলনায় তড়িৎ বল অনেক গুণ বেশি শক্তিশালী। স্থির তড়িৎ কিংবা আধান কিভাবে সৃষ্টি হয় তার জন্য আমাদের তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব পড়তে হবে। কথাটা দেখে মনে হচ্ছে যে ইলেকট্রন এ ব্যাপারে জড়িত। হ্যাঁ, তড়িৎ সৃষ্টির জন্য একমাত্র দায়ী কণা হচ্ছে ইলেকট্রন। আমরা জানি পরমাণুর ভিতরে তিনটে ফান্ডামেন্টাল কণা থাকে, তিনটে বেসিক কণা থাকে: নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। এর মধ্যে নিউট্রন হচ্ছে নিউট্রাল কণা, এর আধান থাকে না, শূন্য হয়। প্রোটনের আধান পজিটিভ আর ইলেকট্রনের আধান নেগেটিভ। কিন্তু মানগত দিক থেকে প্রোটন এবং ইলেকট্রনের আধানের মান সমান হয়। এখন প্রোটন এবং নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে খুব ক্ষুদ্র স্থানের মধ্যে কেন্দ্রীভূত থাকে। এরা বাইরে বেরোতেও পারে না, কিংবা বাইরে থেকে কোনো কণা ভিতরেও প্রবেশ করতে পারে না। ফলে আধান সৃষ্টির জন্য প্রোটন দায়ী থাকে না। কিন্তু ইলেকট্রনগুলো পরমাণুর বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। ধাতব পদার্থের ক্ষেত্রে এরা খুব নিউক্লিয়াস দ্বারা লুজলি বাউন্ড হয়, নিউক্লিয়াস এদের কম বল দ্বারা আকর্ষণ করে। ধাতব পদার্থের ক্ষেত্রে তো এরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, এমনকি পদার্থ থেকে বেরিয়ে যেতে পারে বা বাইরে থেকে কোনো পদার্থে কোনো পরমাণুতে প্রবেশও করতে পারে। এক্ষেত্রে সাধারণ অবস্থায় কি হয়? সাধারণ অবস্থায় যেহেতু প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান হয়, তো সব পদার্থই নিউট্রাল হয়। কোনো কারণে যদি কোনো পদার্থ থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, তো প্রোটনের সংখ্যা তখন ইলেকট্রনের তুলনায় বেশি হয়। বেশি হওয়ার জন্য পদার্থটি ধনাত্মক আধানে আধানগ্রস্ত হয়। বিপরীতভাবে যদি এরকম হয়, কোনো পদার্থে বাইরে থেকে ইলেকট্রন প্রবেশ করে, মানে ইলেকট্রনকেও গ্রহণ করে, সেক্ষেত্রে ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা কমে যায়, ইলেকট্রনের সংখ্যা বেশি হয়। সেক্ষেত্রে পদার্থটা ঋণাত্মক আধানে আধানগ্রস্ত হয়। তো বস্তু ধনাত্মক আধানে আধানগ্রস্ত হোক কিংবা ঋণাত্মক আধানে, দায়ী সবসময় ইলেকট্রন থাকে। যদি ইলেকট্রনের সংখ্যা বেশি হয়, আধান ঋণাত্মক হয়, আর যদি কম হয় তাহলে আধান পজিটিভ কিংবা ধনাত্মক হয়। আধানের একক পর্ব। আধানের এসআই পদ্ধতির একক হচ্ছে কুলম্ব, একে ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করা হয়। আর সিজিএস পদ্ধতির একক স্ট্রেট কুলম্ব কিংবা ইএসইউ আধান এরকম বলা যায়। সিজিএস এবং এসআই পদ্ধতির মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ আধান। মনে রাখতে মুখস্থ করতে হবে এটা। অ্যাকচুয়ালি কতগুলি বিশেষ প্রপার্টি, ছোট ছোট রাশি আছে এখানে। ইলেকট্রনের আধান, ইলেকট্রনের ভর, সিজিএস এসআই এর সম্পর্ক, এগুলোকে একেবারে খুব বেসিক লেভেল থেকেই মুখস্থ করতে হয়। পরে যে কোনো জায়গায় বারে বারে কাজে লাগে এই রাশিগুলো। নেক্সট, আধানের মাত্রা। আধানের মাত্রা হচ্ছে আইটি। আধান এরকম হয়, আধান সমান সমান কারেন্ট ইন্টু টাইম হয়। এটা ওহমের সূত্র পড়ার সময় কিংবা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ানোর সময় ভালো করে আরও বোঝা যাবে। কারেন্ট ইন্টু টাইম, কারেন্ট একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হওয়ার জন্য এর মাত্রা ধরা হয় আই, আর টাইমের মাত্রা টি, তো মাত্রা হয় আইটি তড়িতাধানের। তড়িতাধান একটি স্কেলার রাশি, এই জন্য যে তড়িতাধান উল্লেখ করার সময় এর ডিরেকশন উল্লেখ করার প্রয়োজন হয় না। আমরা সাধারণভাবে বলি 5 কুলম আধান, 10 কুলম আধান ইত্যাদি। এটা বলার সময় আমাদের ডিরেকশন বলার প্রয়োজন হয় না। তো তড়িতাধান হচ্ছে একটা স্কেলার রাশি। ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি, এটাও মুখস্থ রাখতে হবে। এবং ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 × 10⁻19 কেজি, তো হবে না, এখানে কুলম হবে। 1.6 × 10⁻19
কুলম্ব। এই ফান্ডামেন্টাল ছোটো ছোটো ব্যাপারগুলো মনে রাখতে হবে। নেক্সট আমরা পড়ব আধানের কোয়ান্টায়ন। কোয়ান্টা শব্দটা সম্বন্ধে জানতে হবে। কোয়ান্টা মানে হচ্ছে ক্ষুদ্রতম প্যাকেট। কোনো একটা পদার্থের ক্ষেত্রে যেই পরিমাণটা হচ্ছে ক্ষুদ্রতম, ওর থেকে আরও ক্ষুদ্র অংশ পাওয়া যায় না, সেই ক্ষুদ্রতম অংশটাকে বলা হবে কোয়ান্টা। ধরে নিলাম চালের ক্ষেত্রে একটা ক্ষুদ্র চালের, যদি ধরে নাও সমস্ত চালগুলো হচ্ছে গোটা গোটা চাল, তো যতই কুইন্টাল চাল হোক না কেন, সমস্ত চালগুলো একটা ক্ষুদ্র চালের অখণ্ড গুণিতক হবে। কিংবা ধরে নিলাম আটার ক্ষেত্রে ধরে নিলাম সমস্ত যত পরিমাণ আটা আছে পৃথিবীতে প্যাকেট হিসেবে পাওয়া যায়, আর সেটা হচ্ছে 1 কেজি। 1/2 কিলোগ্রামের প্যাকেট পাওয়া যায় না, কিংবা খোলা আটা বাজারে পাওয়া যায় না। সেক্ষেত্রে যত পরিমাণ আটাই ধরা হোক না কেন, সমস্ত আটা এই 1 কেজি আটার অখণ্ড গুণিতক হবে। ধরে নিলাম 5 কুইন্টাল আটা, তো এই পরিমাণ আটা 1 কেজি আটার প্যাকেটের 500 গুণ ধরা হবে। তো এই যে ক্ষুদ্রতম পরিমাণটাকে আটার ক্ষেত্রে বলা হবে কোয়ান্টা। যেরকম টাকা পয়সার ক্ষেত্রে যদি ধরে নিই যে 1 টাকার কম পয়সা এখন পাওয়া যায় না, তো সেক্ষেত্রে 1 টাকাটা হবে টাকার ক্ষেত্রে কোয়ান্টা। আমরা 5.5 টাকা মানে 5.5 টাকা বলতে পারবো না, যদি ধরে নিই যে 50 পয়সা নেই। তো কি বলবো, 5 টাকা, 10 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা, যত পরিমাণ টাকাই হোক না কেন, সেটা 1 টাকার অখণ্ড গুণিতক হবে। সেক্ষেত্রে এই 1 টাকাকেই বলা হবে টাকা পয়সার ক্ষেত্রে কোয়ান্টা। সেরকমভাবে আধানের ক্ষেত্রে যেহেতু সমস্ত ধরনের আধান ইলেকট্রনের আধানের অখণ্ড গুণিতক, পৃথিবীতে এমন কোনো আধান নেই যেটা এর অখণ্ড গুণিতক নয়, তার জন্য ইলেকট্রনকে আধানের ক্ষেত্রে বলা হয় কোয়ান্টা। আমরা 5e, 6e, 150e এরকম আধান পাবো, কিন্তু 4.5e এই ধরনের আধান পাবো না। ইলেকট্রনের আধানের 4.5 গুণ এরকম আধান পাবো না। তার জন্য আধানের ক্ষেত্রে ইলেকট্রনকে বলা হয় 1 কোয়ান্টা। যদিও এখন আরও কিছু কণা আবিষ্কার হয়েছে যাদের ফ্র্যাকশন অফ ই আধান থাকে, যেরকম কোয়ার্ক নামে একটা কণা, ওর যদিও ওটা হচ্ছে একটা অস্থায়ী কণা, স্থায়ী নয়, তবে এক্ষেত্রে আমরা ইলেকট্রনকে ফান্ডামেন্টাল কণা হিসাবে ধরব। নেক্সট আধানের নিত্যতা সূত্র। কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার আধানের মোট পরিমাণ সবসময় ধ্রুবক থাকবে, অপরিবর্তিত থাকবে। যদি আইসোলেটেড কোনো বস্তু সংস্থা জোগাড় করি যেটা মহাবিশ্ব থেকে পৃথক থাকবে, অন্য কোনো বস্তু ওর সংস্পর্শে থাকবে না, তাহলে এই বস্তু সংস্থার টোটাল আধান সবসময় ধ্রুবক থাকবে। যদি এর আধান 150 কুলম্ব থাকে, তো সব অবস্থাতেই টোটাল আধানের 150 কুলম্ব থাকবে, বাড়বেও না কমবেও না। এটা হচ্ছে আধানের নিত্যতা সূত্র। নেক্সট, তড়িৎ সৃষ্টির বিভিন্ন পদ্ধতি। আমরা তড়িৎ বিভিন্নভাবে সৃষ্টি করতে পারি, ঘর্ষণ পদ্ধতির মাধ্যমে, পরিবহন পদ্ধতির মাধ্যমে এবং আবেশ পদ্ধতির মাধ্যমে। ঘর্ষণ পদ্ধতির সাথে তোমরা ভালোভাবে পরিচিত ছোটোবেলা থেকেই, যে যদি দুটো বস্তুকে নিয়ে ঘষা হয়, তো বস্তু দুটোতে তড়িতের সৃষ্টি হয়, আধানের সৃষ্টি হয়। চিরুনি দিয়ে যখন তোমরা মাথা আঁচড়াও, বিশেষ করে শীতকালে ভালো হয় যে চিরুনি দিয়ে যদি মাথা আঁচড়াও, তারপর ছোটো ছোটো কাগজের টুকরোর কাছে নিয়ে যাও, দেখা যাবে চিরুনিটা ছোটো ছোটো কাগজের টুকরোকে আকর্ষণ করছে। কিংবা কলম দিয়ে মাথা আঁচড়ানোর সময় যদি কলমটাকে ছোটো ছোটো কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়া হয়, দেখা যাবে কলমটাও কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। এটা তড়িতের জন্য হয়। অ্যাকচুয়ালি ঘর্ষণের জন্য এই কলমে কিংবা চিরুনিতে তড়িতের সৃষ্টি হয়, আর সেই তড়িতের জন্যই কাগজের টুকরোগুলোকে সে আকর্ষণ করে। এখন কোন পদার্থে কী ধরনের সৃষ্টি হবে, কোনটাতে ধনাত্মক তড়িৎ সৃষ্টি হবে আর কোনটাতে ঋণাত্মক তড়িৎ সৃষ্টি হবে, এটা জানার জন্য আমাদের স্থির তড়িৎ শ্রেণী সম্বন্ধে জানতে হবে। তো এটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ শ্রেণী। এখানে বেশ কিছু পদার্থকে নাম্বার দিয়ে সাজানো আছে। এই তড়িৎ শ্রেণীর যে কোনো দুটো পদার্থ নিয়ে ঘষা হলে তড়িৎ শ্রেণীর প্রথমের দিকে যে পদার্থটা থাকবে সেটাতে ধনাত্মক আধান তৈরি হবে আর অন্যটাতে ঋণাত্মক আধান তৈরি হবে। উদাহরণ হিসাবে যদি কাঠের সাথে সেলুলয়েড দিয়ে ঘষা হয়, কাঠকে সেলুলয়েড দিয়ে যদি ঘষা হয়, তাহলে কাঠ যেহেতু তড়িৎ শ্রেণীর প্রথমের দিকে আছে, কাঠে পজিটিভ আধান আর সেলুলয়েডে নেগেটিভ আধান তৈরি হবে। আবার যদি মানব দেহর সাথে পশম ঘষা হয়,
তো পশম যেহেতু প্রথমের দিকে আছে, পশমে পজিটিভ আধান, মানবদেহে নেগেটিভ আধান তৈরি হবে। কিন্তু মানবদেহের সাথে যদি অ্যাম্বার ঘষা হয়, তো যেহেতু এক্ষেত্রে অ্যাম্বারের তুলনায় মানবদেহ প্রথমের দিকে আছে, মানবদেহে পজিটিভ আধান আর অ্যাম্বারে নেগেটিভ আধান তৈরি হবে। নেক্সট আমরা জানব পরিবহন পদ্ধতি সম্বন্ধে। পরিবহন পদ্ধতি কি? যদি একটা আধানগ্রস্ত বস্তুকে আধানহীন অনাহিত বস্তুর সংস্পর্শে নিয়ে আসা হয়, তাহলে আধানগ্রস্ত বস্তু থেকে কিছু পরিমাণ আধান অনাহিত বস্তুতে চলে যাবে। এটাই হচ্ছে পরিবহন দ্বারা আহিতকরণ। আহিত বস্তু অনাহিত বস্তু পরস্পরের কন্ট্যাক্টে নিয়ে আসবে, সংস্পর্শে। অনাহিত বস্তুতে কিছু পরিমাণ আধান চলে যাবে এবং সেটা আহিত বস্তুর একই প্রকৃতির আধান হবে, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। তো এভাবে আমরা কোনো অনাহিত বস্তুকে আহিত করতে পারি। নেক্সট হচ্ছে আবেশ পদ্ধতি। আবেশ পদ্ধতি কি? যদি একটা আহিত বস্তুকে একটা অনাহিত বস্তুর খুব কাছে নিয়ে আসি, সংস্পর্শে নিয়ে আসা হবে না, খুব কাছে, তাহলে দেখা যাবে যে ধরে নিলাম আহিত বস্তুটাতে পজিটিভ আধান আছে, দেখা যাবে অনাহিত বস্তুটাতে আহিত বস্তুর বিপরীতধর্মী আধানের সৃষ্টি হয়েছে। এবং এটা সাময়িকভাবে হয়, যদি আমি আহিত বস্তুটাকে সরিয়ে নিই তো অনাহিত বস্তুর আধান ভ্যানিশ হয়ে যাবে। তো এটা হচ্ছে আবেশ দ্বারা আহিতকরণ। আহিত বস্তুকে অনাহিত বস্তুর খুব কাছে নিয়ে আসবো, অনাহিত বস্তুতে আহিত বস্তুর বিপরীতধর্মী আধান তৈরি হবে। অবশ্য দূরতম প্রান্তে সম প্রকৃতির আধান তৈরি হবে, মানে কাছের প্রান্তে বিপরীত প্রকৃতির আর দূরতম প্রান্তে সম প্রকৃতির আধান তৈরি হবে। তো এভাবে আবেশের মাধ্যমে একটা অনাহিত বস্তুকে আমরা আহিত করতে পারি। এখন আমরা কোনো বস্তুতে কী প্রকৃতির আধান আছে সেটা জানব। বস্তুতে পজিটিভ আধান আছে নাকি নেগেটিভ আধান আছে, এটা জানার জন্য আমাদের স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র সম্বন্ধে জানতে হবে। অ্যাকচুয়ালি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যেই পরীক্ষা করা হয় কোনো বস্তুতে কী ধরনের আধান আছে। তো আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটা একটু দেখে নিই। এটা হচ্ছে একটা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, যেখানে উপরের দিকে একটা ধাতব প্লেট থাকে আর প্লেটের একটা দণ্ড দিয়ে দুটো স্বর্ণের তৈরি পাতলা পাত থাকে, আর এই পাত দুটোকে কাচের জারে ভিতরে রাখা হয়। এরকম আর্থিং করা থাকে একটা অংশ। কি কি থাকে এখানে, ব্যাপারটা কীরকম, পুরো স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে কী কী দিয়ে তৈরি এটা দেখা যাচ্ছে চিত্রে। যেটা যে দণ্ডটা, এটা পিতলের তৈরি দণ্ড, এই দণ্ডটা পিতলের তৈরি হয়। আর ঢাকনাটা এটা কর্ক এর তৈরি ঢাকনা, যেটা ইনসুলেটর হয়, অন্তরক থাকে। আর এটা জারটা হচ্ছে কাচের তৈরি একটা জার। এখানে একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে নিচে জলশোষক একটা পদার্থ রাখা হয়, যাতে করে ভিতরের বায়ুটা সুস্থ থাকে এবং পরীক্ষাটা ভালোভাবে করা যায়। কিভাবে এটাকে দিয়ে পরীক্ষা করা হয়? স্বর্ণপত্রে আগে থেকে কোনো একটা আধান দেওয়া থাকে, ধরে নিলাম পজিটিভ আধান দেওয়া আছে। সেক্ষেত্রে পজিটিভ আধানের জন্য গোল্ড লিফগুলোতে, গোল্ডের যে স্বর্ণ যে পাতাগুলো আছে, এগুলো দুটোতে পজিটিভ আধান থাকার জন্য এরা পরস্পরকে বিকর্ষণ করবে এবং কিছুটা বিক্ষিপ্ত অবস্থা এরকম থাকবে। এখন যে পদার্থটা নিয়ে আসবো তার সাথে বাইরের যে মেটাল ব্রাশ ডিস্কটা আছে এর সাথে কানেকশন করতে হবে। যদি স্বর্ণপত্রের যে পাতা দুটো তাদের বিক্ষেপণের পরিমাণ বেড়ে যায়, তার মানে বুঝতে হবে যে বস্তুটাতে যে তড়িতাহিত বস্তুটাকে পরীক্ষা করা হচ্ছে তারও আধান পজিটিভ। তার মানে আগে যে পরিমাণ আধান ছিল, যে ধরনের আধান ছিল, বস্তুটার মধ্যেও সেই ধরনের আধানে আছে। পজিটিভ আধান থাকলে কী হবে? পজিটিভ আধান এর মধ্যে দিয়ে যাবে। আগে কিছু পরিমাণ পাতাগুলোতে পজিটিভ আধান ছিল, আবার কিছু পরিমাণ পজিটিভ আধান আসলো, ফলে এরা একে অপরকে বেশি বল দ্বারা বিকর্ষণ করবে, পরস্পর থেকে আরও দূরে সরে যাবে। তো যদি পাতাগুলো আরও বেশি দূরে সরে যায় তো বুঝতে হবে স্বর্ণপত্রে আগে যে ধরনের আধান ছিল বস্তুটা সেই ধরনের তড়িতে তড়িতাহিত, অর্থাৎ বস্তুর মধ্যে পজিটিভ আধান আছে। যদি এরকম হয় যে বস্তুটা সংস্পর্শ করার পর পাতা দুটোর মধ্যে বিক্ষেপণের পরিমাণ কমে গেল, এর মানে হচ্ছে স্বর্ণপত্রে আগে যে আধানটা ছিল এখনকার আধানটা এর বিপরীত প্রকৃতির আধান। মানে
যদি আগে পজিটিভ আধান থাকে, পজিটিভ আধানের জন্য কিছু পরিমাণ বিকর্ষণ করবে, এই পজিশনে থাকবে। এখন এই বস্তুটার আধান যদি উল্টো হয়, তো নেগেটিভ আধান পজিটিভ আধানকে কিছুটা প্রস্মিত করবে, ফলে পজিটিভ আধানের পরিমাণ কমিয়ে দেবে। কমিয়ে দেওয়ার জন্য বিক্ষেপণের পরিমাণ কিছু পরিমাণ কমে যাবে। কিন্তু যদি এরকম হয় যে বস্তুটা তীব্র তড়িতাহিত আছে, মানে প্রচুর পরিমাণে আধান আছে, সেক্ষেত্রে স্বর্ণপত্রের টোটাল আধানকে নালিফাই করার পর, নিষ্ক্রিয় করার পর স্বর্ণপত্রটা বস্তুর আধানে আহিত হবে, মানে ঋণাত্মক আধানে আহিত হবে। সেক্ষেত্রে আবার এদের বিক্ষেপণের পরিমাণ অনেক বেশি হতে পারে। তো প্রথমে কি হচ্ছে সেটা দেখতে হবে। প্রথমে যদি বিক্ষেপণের পরিমাণ কমে যায়, তাহলে বুঝতে হবে বিপরীত ধরনের আধান আছে। আর যদি বিক্ষেপণের পরিমাণ বেড়ে যায়, তবে একই ধরনের আধান আছে। আরেকবার বলি, যদি পরীক্ষণীয় বস্তুটি সংস্পর্শে আনার পর স্বর্ণপত্রের বিক্ষেপণের পরিমাণ কমে যায়, তার মানে বিপরীত ধর্মের আধান থাকবে। অর্থাৎ আগে ইলেকট্রোস্কোপে পজিটিভ আধান থাকলে বস্তুতে নেগেটিভ আধান থাকবে। আর যদি বেড়ে যায়, তার মানে একই ধরনের আধান, অর্থাৎ বস্তুতেও পজিটিভ আধান আছে ধরা হবে। তো এভাবে আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে কী প্রকৃতির আধান আছে সেটা জানতে পারি। পরিবাহী পৃষ্ঠে আধানের বণ্টন। কোনো পরিবাহীতে যখন আধান দেওয়া হয়, দেখা যায় সেই পরিবাহীর পুরো পৃষ্ঠে সমানভাবে আধান বণ্টিত হয় না। পরিবাহীর যে অংশটা ভোঁতা এবং মসৃণ, সেখানে কম পরিমাণ আধান থাকে, আর যে জায়গাটা একটু তীক্ষ্ণ সেখানে বেশি পরিমাণে আধান থাকে দেখা যায়। এখান থেকে আমাদের পড়তে হবে আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব কী? প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। কোনো একটা গোলকের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ডি, আধানের তলমাত্রিক ঘনত্ব, একে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা লেখার অসুবিধার জন্য ডি লিখেছি। ইকুয়াল টু Q/4πr²। হয়। ধরে নিলাম টোটাল একটা গোলকে কিউ পরিমাণ আধান আছে, এর রেডিয়াস হচ্ছে আর। তো বাইরের তলের ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রে কী হয়? 4πr²। মোট আধানের পরিমাণকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা পাবো আধানের তলমাত্রিক ঘনত্ব। তো সিগমা সমান সমান Q/4πr²। এটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। অর্থাৎ একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে সেটাই আধানের তলমাত্রিক ঘনত্ব। এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম পরীক্ষা আসে না, করতে হয় না, শুধুমাত্র এই সূত্রটা বেঁধে রেখে। যদি রেয়ার কেসে অঙ্ক আসে তাহলে এই সূত্র থেকে আসবে যে তলমাত্রিক ঘনত্ব বের করতে দেবে। নেক্সট দেখা যায় উপরের সূত্র থেকে Q/4πr² সমান সমান ডি, এই সূত্র থেকে আমরা দেখতে পারলাম সিগমা প্রপোর্শনাল টু 1/r²। অর্থাৎ রেডিয়াসের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে যদি পরিবাহীর আকার এরকম হয়, যেটা খুব তীক্ষ্ণ, যেখানে আর কম, ব্যাসার্ধ কম, সেখানে সিগমার মান বেশি হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। অর্থাৎ তীক্ষ্ণ প্রান্তগুলোতে বেশি পরিমাণে আধান থাকবে, আর ভৌত প্রান্তগুলোতে কম পরিমাণ আধান থাকবে। একটা অসম আকৃতির যদি বস্তু নেওয়া হয়, এরকম অসম আকৃতির বস্তু, তো যে ভৌত প্রান্তগুলো আছে সেখানে আধান কম থাকবে, আর তীক্ষ্ণ প্রান্তগুলোতে বেশি পরিমাণে আধান থাকবে। এই যে তীক্ষ্ণ প্রান্তগুলোতে বেশি আধান থাকে, এটাকে বলা হয় তীক্ষ্ণ পরিবাহীতে আধানের সমাবেশ। যেখানে যেখানে পরিবাহী তীক্ষ্ণ হবে, সূচাগ্র হবে, সূচের মতো অগ্রভাগ, তো সেখানে আধান বেশি পরিমাণে থাকবে। এখন তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়া। এই তীক্ষ্ণাগ্র পরিবাহীর একটা বিশেষ আচরণ লক্ষ্য করা যায় যে যদি কোনো বস্তুকে আহিত করা হয়, তীক্ষ্ণ প্রান্তে প্রচুর পরিমাণে আধান তৈরি হয়। এ আস্তে আস্তে করে আধান লুজ করতে থাকে। এটাকে বলা হয় তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়া। কোনো পরিবাহীর তীক্ষ্ণ প্রান্ত থাকলে সেখান থেকে আধানের ল্যাপস হয়, আধান আস্তে আস্তে করে কমতে থাকে। এটাই হচ্ছে তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়া। ব্যাপারটাকে আরও আমরা একটু ডিটেলসে বুঝি। ব্যাপারটা কি? এরকম ধরে নিলাম এটা তীক্ষ্ণ পরিবাহী, এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ আধান আছে। তো কি হয়, পাশের যে কণাগুলো আছে, ধূলিকণা বলো, বায়ুকণা, অন্যান্য কণা,
সেগুলো আবেশিত হয়। আবেশিত হলে কণাগুলোতে অপোজিট আধান তৈরি হয়, পজিটিভ আধান। এখন যেহেতু ওই কণাগুলো বাতাসে মুক্ত, তো বিপরীতধর্মী হওয়ার জন্য তীক্ষ্ণ পরিবাহীর উপরে এসে পড়ে, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে। এবং ওখানে কম পরিমাণ আধান আবেশিত হওয়ার জন্য ওর আধান নেগেটিভের উপরে এসে যখন পড়ে, নেগেটিভগুলো পজিটিভকে ভ্যানিশ করে দেয় এবং কণাটা তখন নেগেটিভ আধানে আধানগ্রস্ত হয়। এখন যেহেতু কণাটা মুক্ত, তো ওর নেগেটিভ আধান এই নেগেটিভ আধানগুলো দ্বারা বিকর্ষিত হয়ে দূরে চলে যায় এবং এভাবে ব্যাপারটা ঘটতেই থাকে। পাশের বিপরীতধর্মী আধানযুক্ত কণাগুলো এর উপরে আসে পড়ে, কিছু পরিমাণ আধানকে নালিফাই করে, আবার সমান একই প্রকৃতির আধানে আধানগ্রস্ত হয়ে দূরে চলে যায়। ফলে তীক্ষ্ণ পরিবাহীতে আধান ক্রমশ কমতে থাকে। এটাকে বলা হয় তীক্ষ্ণ পরিবাহীর ক্রিয়া। বেশি সংখ্যক আধান থাকায় তীক্ষ্ণ পরিবাহীর আধান ধীরে ধীরে হ্রাস পায়। আধান ধরে রাখতে পরিবাহীকে গোল আর মসৃণ হওয়া প্রয়োজন। উদাহরণ হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। তো আমরা দেখলাম যে পরিবাহী যদি তীক্ষ্ণ প্রকৃতির হয়, সেখান থেকে আধান কমতে থাকে। আধানকে যদি আমাদের ধরে রাখতে হয় অনেকক্ষণ ধরে, অনেক সময় ধরে, তাহলে পরিবাহীর আকার অবশ্যই গোল হওয়া প্রয়োজন। এবং আধান ধরে রাখার একটা সুন্দর যন্ত্র হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর, যেখানে একটা গোলক থাকে এবং গোলকটা খুবই মসৃণ হয়। তো আমরা দেখে নিই ভ্যান ডি গ্রাফ জেনারেটরটা দেখতে কীরকম। এটা হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। এখানে ভিতরে ফাংশনিং থাকে যাতে করে এই গোলকটাতে আধান তৈরি করা যায়। তো গোলকটা দেখতে পাচ্ছ কতটা মসৃণ এবং গোল আকারের, এখানে কোনো তীক্ষ্ণ প্রান্ত নেই। গোল আকারের হওয়ার জন্য প্রচুর পরিমাণে আধান এ ধরে রাখতে পারে এবং যখন উচ্চ বিভবের প্রয়োজন হয়, তখন এই যন্ত্রটাকে উচ্চ বিভব সাপ্লাইকারী হিসাবে কাজে লাগানো হয়। এই তীক্ষ্ণ পরিবাহীর ক্রিয়াকে কাজে লাগানো হয় বজ্রবহ বা বজ্র নিবারকে। অনেক সময় দেখেছ উঁচু উঁচু বিল্ডিংয়ের উপরের প্রান্তে একটা ধাতব দণ্ড থাকে, যার উপরের দিকটা অনেকগুলো সূচালো অগ্রভাগ দ্বারা তৈরি হয়। এটা অ্যাকচুয়ালি বজ্রবহ বা বজ্র নিবারক, যেটা ওই বাড়িটাকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে। বজ্র নিবারকে তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়াকে কাজে লাগানো হয়। বজ্র নিবারকের পুরো ব্যাপারটা কীরকম বলছে একটু, যে ধরে নিই এটা বজ্র নিবারক, যার এখানে তীক্ষ্ণ প্রান্তগুলো আছে। বজ্র নিবারকের উপর যদি কোনো মেঘ আসে, তো কী হয়, মেঘে প্রচুর পরিমাণে আধান থাকে এবং নিচের দিকের প্রান্তে সাধারণত ঋণাত্মক আধান তৈরি হয়। এরকম ঋণাত্মক আধান তৈরি হয়। ঋণাত্মক আধান তৈরি হওয়ার জন্য যদি বজ্রবহের উপরে আসে, তো আবেশ ক্রিয়ার ফলে বজ্রবহের উপরের প্রান্তে অপোজিট আধান তৈরি হয়। এখন তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়ার জন্য তীক্ষ্ণাগ্র পরিবাহীর থেকে পজিটিভ আধান উপরের মেঘের নেগেটিভ আধান দ্বারা আকর্ষিত হয়ে কিছু পরিমাণ আধান উপরে চলে যায়। ফলে মেঘের নেগেটিভ আধান প্রস্মিত হতে থাকে, আধান কমতে থাকে। ফলে মেঘ এবং পরিবাহীর মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে বিভব প্রভেদ কমতে থাকে। বিভব প্রভেদ কমার জন্য বজ্রপাতের সম্ভাবনাও কমে যায়। তবুও যদি খুব বেশি পরিমাণে মেঘে যদি খুব বেশি পরিমাণে আধান থাকে, তারপরেও বজ্রপাত ঘটতে পারে। যদি ঘটে তো বজ্রপাত বজ্রবাহের মধ্য দিয়ে হয়, তড়িৎ প্রবাহ বজ্রবাহের মধ্য দিয়ে হয়। ফলে বাড়ি কিংবা আশপাশের স্থান ক্ষতিগ্রস্ত হয় না। তো এভাবে তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়াকে বজ্রবহে কাজে লাগানো হয়। বজ্রপাতের সময় আমরা কিছু নিরাপদ আশ্রয় আর বিপজ্জনক স্থান সম্বন্ধে জেনে নেব। যে জায়গাগুলোতে আবেশের ফলে আধানকে ভূপৃষ্ঠে পাঠাতে পারবে এরকম ফাংশন থাকে, সেই জায়গাগুলো নিরাপদ আশ্রয়স্থল হয়। যে জায়গাগুলো যে আবেশ ঘটতে পারবে, মানে ভূপৃষ্ঠ থেকে উঁচুর দিকে আছে,
যেরকম উঁচু গাছ, উঁচু বিল্ডিং, উঁচু মাটির ঘর, এগুলোতে আবেশ তৈরি হতে পারে। সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে বজ্রপাত ঘটতে পারে, তো এই জায়গাগুলো বিপজ্জনক স্থান হয়। তো একটু দেখে নিই। নিরাপদ আশ্রয় হচ্ছে ধাতব কাঠামোতে নির্মিত বাড়ি, ধাতব আচ্ছাদনযুক্ত গাড়ি যার মাটির সাথে সংযোগ আছে, আর বজ্রবহযুক্ত বাড়ি। বিপজ্জনক স্থান হচ্ছে উঁচু গাছ, উঁচু মাটির দেয়াল, টেলিফোন পোস্ট ইত্যাদি। অর্থাৎ এই জায়গাগুলোর নিচে দাঁড়ানো নিরাপদ নয়, দুর্ঘটনা ঘটতে পারে, আর এই জায়গাগুলোতে থাকা নিরাপদ। এতে করে অন্ততপক্ষে বজ্রপাত হলেও ওর ভিতরে যে থাকবে সে, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে না, বজ্রপাত হবে না, ফলে সে নিরাপদে থাকবে। ওকে।